প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৪ এপ্রিল ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাবেন। এরপর আগামী ৪ থেকে ৬ এপ্রিল শ্রীলঙ্কা সফর করবেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকের সাথে আলোচনা করবেন বিভিন্ন বিষয় নিয়ে। থাই প্রধানমন্ত্রী পাউন্টান সিনাওয়াত্রার আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩ ও ৪ এপ্রিল ব্যাংকক সফর করবেন। সেই সময় তিনি বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন, যা থাইল্যান্ড বর্তমান বিমস্টেক সভাপতি আয়োজিত করবেন। এছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার জন্য তিনি কূটনৈতিক আলোচনা করবেন। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থাইল্যান্ডের তৃতীয় সরকারি সফর। রাজধানীর জেল রোড স্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারের জায়গায় ইংরেজি মিডিয়াম কলেজ নির্মাণের কাজ শুরু হয়েছে। এর জন্য মোট 17,21,87,000 টাকা ব্যয় করা হয়েছে। শুক্রবার রাজ্য বিধানসভা অধিবেশনের ষষ্ঠ দিনে সিপিএম বিধায়ক দীপঙ্কর সেনের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, পুরনো কেন্দ্রীয় কারাগারের জায়গায় ইংরেজি মিডিয়াম কলেজ নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজ চলছে জোর গতিতে। আগরতলা পুর এলাকায় পাইপলাইনের মাধ্যমে ৬৭% পরিবারে এখনো পর্যন্ত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। রাজ্য বিধানসভার চলতি অধিবেশনে বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের লিখিত উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে আগরতলা পুর এলাকায় অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন 2.0 প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে আরো 13% পরিবারকে পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অবশিষ্ট 20% পরিবারের পানীয় জলের সংযোগ দেওয়ার জন্য দুটো প্রকল্পের মাধ্যমে ত্রিপুরা জল বোর্ড কাজ করে চলেছে। এই দুটি প্রকল্পের মধ্যে দৈনিক 5.50 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করার জন্য দরপত্র গ্রহণ করা হয়েছে। এছাড়া দৈনিক 6.42 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করার জন্য দরপত্র আহ্বান করার কাজ এগিয়ে চলেছে। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি। সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বাংলা নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজে মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল।
এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। বিরতির পর স্বাগত সংবাদে। শুক্রবার 3 বীরাঙ্গনা কুমারী মধুতি ও রূপশ্রী শহীদান দিবস। এবছর তাদের 77তম শহীদান দিবস। এই উপলক্ষে এদিন আগরতলা টাউন হলে এক হল সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী সহ সিপিআইএম দলের অন্যান্য নেতৃত্বরা। সভায় মানিক সরকার তার ভাষণে বলেন, 3 বীরাঙ্গনা কুমারী মধুতি ও রূপশ্রীর আজ 77তম শহীদান দিবস। ইতিহাস তো খুব লম্বা না। 45-এর জনশিক্ষা আন্দোলন তার ভিত্তি তৈরি হয়েছে, 48-এ গণমুক্তি পরিষদ। বিশেষ বিশেষ ঘটনা ছাড়াও এর বাইরেও অনেক ঘটনা আছে বলে তিনি জানান। কুমারী মধুতির উপস্থিত শহীদানের 77 বছর, 76 শেষ হয়েছে, আজকের দিনে এটা 77 বছরে পদার্পণ করলো। ইতিহাসটা খুব লম্বা না। 45-এর জনশিক্ষা আন্দোলন তার ভিত্তি তৈরি হয়েছে, 48-এ গণমুক্তি পরিষদ। আর এই 48-49-এর মধ্যে আপনার গোলাঘাটি, পদ্মবিল, এগুলো হচ্ছে দেখার মতো, চোখে পড়ার মতো বিশেষ বিশেষ ঘটনা, কিন্তু এর বাইরেও অসংখ্য ঘটনা আছে। এই দিবসটা আমরা কি শুধু ফুল বেল পাতা দিয়ে কুমারী মধুতির উপস্থিত স্মৃতির প্রতি শ্রদ্ধা নিদর্শন করবার জন্য এখানে মিলিত হয়েছি? এটা একটা দিক। বেনজির জমি কেলেঙ্কারি, অবৈধভাবে জমি নামজারি হস্তান্তর বিষয় নিয়ে সিবিআই তদন্ত চাইলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। শুক্রবার তিনি বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি সিবিআইকে তদন্তভার দেবার জন্য দাবি করেন। জমি দুর্নীতি নিয়ে বিধানসভায় সরব হলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তার অভিযোগ, গোটা ত্রিপুরায় প্রায় 10,000 কোটি টাকার জমি কেলেঙ্কারির গন্ধ পাওয়া যাচ্ছে। পাশাপাশি জমি মাফিয়াদের সাথে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরাও জড়িত রয়েছেন। তাই এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, গত 2023 সালের 18 সেপ্টেম্বর সিপাহীজলার ডিএম রাজ্য সরকারের নিকট জমি দুর্নীতি নিয়ে চিঠি দিয়েছিলেন। ওই চিঠিতে 1400 জায়গায় দুর্নীতির বিষয়ে উল্লেখ করেছিলেন তিনি। পাশাপাশি ওই চিঠিতে জমি মাফিয়াদের সাথে জড়িত সংশ্লিষ্ট দপ্তরের 2 জন উচ্চপদস্থ কর্মচারীর নামও দেওয়া হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, চিঠি দেওয়ার 22 দিনের মাথায় তাকে বদলি করে দেওয়া হয়েছে। কারণ তার অপরাধ সাধারণ মানুষ হয়ে জমি কেলেঙ্কারি নিয়ে সরব হয়েছিলেন তিনি। ওই চিঠিতে সিপাহীজলা জেলার ডিএম লেখেন, সিপাহীজলা জেলায় কোনো দলিল প্রমাণ ছাড়াই জমি হস্তান্তর করা হয়েছে। তাছাড়া খাস জমি নিজেদের ব্যবহারে রূপান্তরিত করা খাস জমিকে বরাদ্দকৃত জমি হিসেবে দেখানো হয় এবং তারপর অনুমতি ছাড়াই বরাদ্দকৃত জমিকে ব্যবহারের জমিতে রূপান্তর করা হয় এবং বরাদ্দকৃত জমি যথাযথ অনুমতি ছাড়াই নিজেদের ব্যবহারের জমিতে রূপান্তর করা সহ একাধিক অবৈধ কাজ হচ্ছে। এই কাজের সাথে ল্যান্ড রেকর্ড অ্যাক্ট সেটেলমেন্ট অফিসের রত্নজিৎ দেববর্মা এবং সহকারী সিনিয়র কম্পিউটার কর্মী তাপস চৌধুরী যুক্ত রয়েছে। অতি সত্বর তাদেরকে অপসারণ করা দরকার এবং তাদের বিরুদ্ধে তদন্ত করা উচিত। এদিন আরো লেখেন, সিপাহীজলার ডিএমও কালেক্টর চার্জশিট তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করবেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, সংশ্লিষ্ট দপ্তরের 2 জন আধিকারিকরা ভূমি মাফিয়াদের মাধ্যমে বিষয়টি জানতে পারলে তারা জমির রেকর্ড কারচুপির চেষ্টা করতে পারে। বিধায়ক সুদীপ রায় বর্মনের দাবি, যখন এই বিষয়টি তার কাছে আসে তড়িঘড়ি তিনি সিদ্ধান্ত নিয়েছেন বিধানসভায় কথা বলবেন, কিন্তু এই বিষয়ে তাকে বিধানসভায় কথা বলতে দেওয়া হয়নি। বিধানসভা শুরু হওয়ার আগেই দপ্তর থেকে ওই প্রশ্ন
বাদ দেওয়ার নোটিশ তাকে দেওয়া হয়েছিল। তার অভিযোগ, গোটা ত্রিপুরায় বিজেপি সরকারের আমলে দুর্নীতি ছেয়ে গেছে, কিন্তু এর বিরুদ্ধে বিরোধীদের বিধানসভায় কথা বলতে দেওয়া হয় না। প্রত্যেকবার বিরোধীদের কণ্ঠরোধ করে দেওয়ার চেষ্টা করা হয়। এদিন তিনি আরো বলেন, জমি কেলেঙ্কারি ত্রিপুরার একটি বড় কেলেঙ্কারি হয়ে দাঁড়িয়েছে। প্রায় 8টি জেলায় 10,000 কোটি টাকার জমি কেলেঙ্কারির গন্ধ পাওয়া যাচ্ছে। অতি সত্বর এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করা দরকার। কোনো দুর্বলতা না থাকলে সিবিআই তদন্ত নেওয়া উচিত। তার অভিযোগ, মুখ্যমন্ত্রীর নিকট এই চিঠি পৌঁছানোর পরও এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। মুখ্যমন্ত্রী সাহস থাকলে সিবিআই এনকোয়ারি দিক, যদি না দেয় আমি যদি মুখ্যমন্ত্রীকে এর সঙ্গে ব্র্যাকেট করি, আমি কি অপরাধ করবো নাকি? দুর্বলতা না থাকলে তো সিবিআই দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী ট্রান্সপারেন্ট সরকার, স্বচ্ছ সরকার বলে বেড়ান, কাজে এবং কর্মমিল থাকতে হবে। ইট ইজ নট এট অল পলিটিক্যাল, এটা কোনো পলিটিক্যাল লিডার লিখছে না, আপনার অফিসাররা লিখছেন। এই ঘটনাগুলো ঘটছে। আমার অনুরোধ থাকবে, এটাকে এর থেকে, এই যে 8 থেকে 10,000 কোটি টাকার স্ক্যাম সারা রাজ্যে, এর থেকে বড় স্ক্যাম ত্রিপুরাতে কিছু হতে পারে না। এটা দিস ইজ এ ফিট কেস ফর সিবিআই। আপনি সিবিআই এনকোয়ারি দিন, এবং এই মন্ত্রী, বিধায়ক, আমরা যে কেউ জড়িত না সেটা প্রমাণ করুন, অন্যথায় বুঝতে হবে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আচমকা থরথরিয়ে কেঁপে উঠল সবকিছু, ভেঙে পড়ল একের পর এক বাড়ি। মায়ানমারে জোড়া ভূমিকম্প অনুভূত হয় শুক্রবার। সেই ভূমিকম্পের প্রভাবে কেঁপে ওঠে বাংলাও। জানা গেছে, শুক্রবার সকালে মায়ানমারে ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.2। মায়ানমারে ইতিমধ্যেই আফটার শকও অনুভূত হয়। কমপক্ষে 10 জনের মৃত্যুর খবর মিলেছে। মার্কিন জিওলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী মায়ানমারের মান্দালয়ে ভূমিকম্পের উৎস ছিল। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল ছিল। 11:50 প্রথম ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের মাত্রা ছিল 7.2। এরপর 12:02 দ্বিতীয় ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7। জোরালো এই ভূমিকম্পের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মায়ানমারে। ভেঙে পড়েছে ব্রিজ। মান্দালয়ে একটি মসজিদ ভেঙে পড়ে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে বলে খবর। আরো ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা রক্ষার গুরুদায়িত্ব নিতে হবে আদালতকেই। কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ির মামলায় শুক্রবার এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। এক মামলায় ফের তাৎপর্যপূর্ণ মন্তব্য করল দেশের শীর্ষ আদালত। বাক স্বাধীনতা রক্ষার গুরুদায়িত্ব নিতে হবে আদালতকেই। কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ির মামলায় শুক্রবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। রাজ্যসভার সাংসদ ইমরান ইনস্টাগ্রামে একটি কবিতা পোস্ট করেছিলেন। সেই কবিতার প্রতিবাদে এফআইআর দায়ের হয় জামনগরে। তবে সেই এফআইআর খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। এর সঙ্গে মনে করিয়ে দেওয়া হয়েছে, ইচ্ছামতো বাক স্বাধীনতায় লাগাম পরানো যায় না। অতি সম্প্রতি স্ট্যান্ড আপ কমেডিয়ান কুনাল কামরার ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে গদ্দার তকমা দিয়ে শিন্ডে সমর্থকদের কোপের মুখে পড়েছেন। মুম্বাইয়ের খার এলাকার যে হোটেলের ভিতর হ্যাবিটেট নামের স্টুডিও শো করেছিলেন তিনি, সেখানেও কার্যত ধ্বংসলীলা চালায় শিবসেনার সমর্থকরা। তাকে সমন পাঠানো হয়েছে মুম্বাই পুলিশের তরফে। এহেন পরিস্থিতিতে এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করল শীর্ষ আদালত। বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুইয়ার বেঞ্চে কংগ্রেস সাংসদদের মামলার শুনানি শুরু হয় শুক্রবার। প্রথমেই ইমরানের বিরুদ্ধে এফআইআর খারিজ করে শীর্ষ আদালত। সঙ্গে 2 বিচারপতির বেঞ্চ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ নেই, বরং গুজরাট পুলিশ যেভাবে অতি উৎসাহী হয়ে ব্যবস্থা নিয়েছে সেটা নিন্দনীয়। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। চলতি বছরের কেদারনাথ বদ্রীনাথ যাত্রা শুরু হতে চলেছে। আগামী 30 এপ্রিল থেকে এই যাত্রা শুরু হবে। এই বছরের 4 ধাম যাত্রায় মন্দির প্রাঙ্গণে ইউটিউবার ও সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটরদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পান্ডা সমাজ। কেদারনাথ বদ্রীনাথ পান্ডা সমাজ কঠোর নির্দেশিকা জারি করে জানিয়েছে, মন্দির প্রাঙ্গণে ভিডিও কন্টেন্ট ইউটিউবারদের প্রবেশে অনুমতি দেবে না তারা। কেউ রিলস তৈরি বা ভিডিও করলে তাকে দর্শন করতে দেওয়া হবে না।
তখনই সেখান থেকে ফেরত পাঠানো হবে। পান্ডা সমাজ আরো জানিয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, সরকারের সঙ্গেও আলোচনা করা হয়েছে এই নয়া নিয়মের বিষয়ে। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন শুরু হবে এই যাত্রা। গঙ্গোত্রী ও যমুনেত্রী মন্দিরের প্রবেশ পথ খুলে দেওয়া হবে। আগামী 2রা মে থেকে কেদারনাথের দরজা খোলা হবে। তারপরে 4ঠা মে বদ্রীনাথের দরজা খোলা হবে, যা চারধাম যাত্রার পূর্ণাঙ্গ সূচনা করবে বলে জানা গেছে। লন্ডন সফরে গেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ছিল তার সফরের অন্যতম কর্মসূচি, যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সে দেশে পাড়ি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কলেজেই ছিল মমতার ভাষণ। কেন্দ্রের ছাড়পত্র নিয়েই লন্ডন সফরে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রে ব্রিটিশ ভূমে আপাতত ভারতের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই প্রতিনিধি ভাষণ পর্বে চড়ল রাজনৈতিক রং। প্রায় 8,000 কিলোমিটার দূর থেকেই বাংলার বামেদের আক্রমণ করলেন তিনি। এদিন মমতার ভাষণ পর্বেই রাজ্যের বেকারত্ব, আরজিকর সহ একাধিক ইস্যু নিয়ে সেই সভাকক্ষে বিক্ষোভ করতে দেখা যায় বাম ছাত্র পরিষদ এসএফআই এর ব্রিটেন শাখাকে। মুখ্যমন্ত্রী সংযত থেকে তাদের উত্তর দিলেও পাল্টা তার বিরুদ্ধে স্লোগান, প্রতিবাদ, এমনকি মিথ্যাচারের অভিযোগ তোলেন পড়ুয়ারা। অবশ্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে তারা কেউই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নয়। প্রসঙ্গত উল্লেখ্য, লন্ডনে অক্সফোর্ড সভাকক্ষে উত্তেজনা যখন তুঙ্গে, সেই সময় মমতা বিক্ষোভকারীদের নিশানা করে বলেন, আপনারা আপনাদের পার্টিকে মজবুত করুন যাতে ওরা আমার সঙ্গে লড়তে পারে। কিন্তু তারপরও স্লোগান না থামলে মুখ্যমন্ত্রী বামেদের সঙ্গে সংঘর্ষে তার মাথা ফেটে যাওয়ার একটি ছবি তুলে ধরে বলেন, আপনাদের নেতারা তো আমাকে মেরেই ফেলেছিল। একদিকে বামেদের আক্রমণ করেই কিন্তু শান্ত হননি মুখ্যমন্ত্রী। এরপর কেন্দ্রের বিরুদ্ধে জিএসটি বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমানে দেশে একটাই শুল্ক, তা হলো জিএসটি, কিন্তু সেখানেও কেন্দ্র আমাদের প্রাপ্য দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বাংলা নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজে মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার, আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30শে এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। আপনারা শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন AKB টিভির পর্দায়। বিরতির পর স্বাগত সংবাদে। বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় জলের জন্য হাহাকার চলছে। 7 মাস আগে জল জীবন মিশনের মাধ্যমে কাজ সম্পন্ন হলেও ঘরে ঘরে আর জল পৌঁছেনি। এর ফলে জল সংকটে ভুগছে বক্সনগর বিধানসভার মতিনগর পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের অধীন পাঁচনালিয়া গ্রামের লোকজনেরা। এ বিষয়ে গ্রামের এক মহিলা বাসিন্দা জানান, জলের সমস্যাই মূল সমস্যা। কারণ আমরা গত 4-5 বছর ধরে জল পাই না। বিভিন্ন জায়গা থেকে জল সরবরাহ করে আনতে হচ্ছে। জলের জন্য আমরা খুব কষ্ট করছি। জলের জন্য প্রধান মেম্বারকেও জানিয়েছি বলে তিনি জানান। আমরা তো পানির সমস্যা, পানি হয় না। প্রায় আজকে 4-5 বছর হলো পানি কষ্ট পাইতে আছি। আপনারা প্রধান মেম্বাররা জানান না? প্রধান মেম্বাররা তো জানাইছি, তারা তো আমরা সামনে পঞ্চায়েতে কল দেয়, লগে লগে কথা কয়, উনি কয় দিব।
উদয়পুরে গ্রাহকদের টাকা আত্মসাৎ মামলায় অবশেষে গ্রেপ্তার করা হলো উদয়পুর এইচডিএফসি ব্যাংকের প্রাক্তন ম্যানেজার সুমন দাসকে। 82 লক্ষ টাকা এইচডিএফসি ব্যাংক কেলেঙ্কারি মামলায় ওতপ্রোতভাবে জড়িত সুমন। ব্যাংক ঘোটালা মামলায় এখনো পর্যন্ত 3 জনকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। এর আগে একজনকে পুলিশ কনস্টেবল এবং এইচডিএফসি উদয়পুর শাখার রিলেশনশিপ ম্যানেজারের পর এবার প্রাক্তন ব্যাংক ম্যানেজারকে আগরতলা থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে তোলা হয়। এ বিষয়ে এসডিপিও বলেন, বৃহস্পতিবার রাতে সুমন দাসের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত প্রক্রিয়া এখনো চলছে বলে তিনি জানান। ওনার নাম সুমন দাস, সান অফ নারায়ণ দাস অফ নর্থ বাদারঘাট মেয়ে উন্নয়ন সংঘ। ওনাকে এইচডিএফসি ব্যাংকের যে কেসগুলো রয়েছে ওই কেসের মধ্যে একটি কেস আছে, যার কেস নাম্বার 21/2025, যার কমপ্লেন্ট সঙ্গী দত্ত সেন। ওই কেস কানেকশনে গত রাত্রে ওনার বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে কোর্টে ওনাকে ফরওয়ার্ড করা হয়েছে। ওনার বিরুদ্ধে কি স্পেসিফিক অভিযোগ ছিল নাকি পুলিশি তদন্তে আপনাদের বেরিয়ে আসছে যে ব্যাংকের সঙ্গে যে ঘোটালাটা সেটার সঙ্গে কোনো কানেকশন রয়েছে? এফআইআর নেম 21% নয়, তদন্ত সূত্রে ওনার নাম বেরিয়ে এসেছে এবং এভিডেন্স এসেছে ওনার বিরুদ্ধে, তাই ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আচ্ছা, আপনারা কি রিমান্ডের আবেদন করেছেন? কারণ একটা বড় ঘোটালা উদয়পুরের সম্প্রতিকালে, তো ওনাকে কি রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালাবেন কি? হ্যাঁ, আমরা মাননীয় আদালতের কাছে রিমান্ডের জন্য প্রেয়ার করেছি। ধর্মনগর মহকুমার বন আধিকারিক ও রেঞ্জারের সাঁড়াশি অভিযানে উদ্ধার 20 লক্ষাধিক টাকার টিম্বার তথা গাছের লগ। জানা যায়, একটি মিনি মালবাহী গাড়ি করে কাঠের চোরা চালানের সময় পিছু ধাওয়া করলে চালক পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায়। টিম্বার গাড়ি বোঝাই মিনি মালবাহী গাড়িটি ধর্মনগরের আনন্দবাজার থেকে তিলথই অভিমুখী ছিল। ঘটনাস্থলে বন আধিকারিক অশোক কুমার, রেঞ্জার সুপ্রিয় দেবনাথ সহ বিশাল বনকর্মীরা উপস্থিত হয়। ঘটনা বৃহস্পতিবার রাত্রিতে। বন আধিকারিক সংবাদ মাধ্যমে এই বিষয়ে অবগত করেন। आज आनंद बाजार से कोई इन्फॉर्मेशन मिली थी कि गाड़ी मतलब टिम्बर लोडेड गाड़ी वहाँ से जा रही है। उसके बाद हम स्टाफ को लेके वहाँ गए और हमने एक जो योद्धा व्हीकल है वो पकड़ा है। इसमें अराउंड 100 CFT के आसपास माल होगा। बाकी कहाँ से कौन गाड़ी चला रहा था, क्या चला रहा था, वो इन्वेस्टिगेशन का मैटर है। वो इन्वेस्टिगेशन करके हम रिपोर्ट देंगे। अच्छा सर, कोई गाड़ी जो चला रहा था कोई किसी को मिला क्या? कोई नहीं मिला, वो शायद जब स्टाफ पहुंचा तो शायद छोड़ के भाग गए। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন এটিভি টিভির পর্দায়। নমস্কার।